মাত্রে স্যার আমাদের একজন সাংবাদিক আসছেন, উনি বাইরে গেছিলেন তো স্যার, ওটা পত্রিকা দিয়েছেন। আমি চট্টগ্রাম স্কুলের সিনিয়র সহসভাপতি যারা সেদিনের জনপ্রতিনিধিকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যে জিনিসটা জেনে খুব ভালো লাগছে যে অনেকেই সাংবাদিকতা সেটার পাশাপাশি শিক্ষকতার সাথে যুক্ত। তো সাধারণত শিক্ষকরা তাদের মননে চিন্তাধারায় অনেক সমৃদ্ধ হন, সবাই হন। শিক্ষকদের বিষয়ে হয়তো আমাদের কোনো কনফিউশন নেই, কারণ যিনি শিক্ষকতার মতো মহান পেশার সাথে যুক্ত তিনি অবশ্যই অন্যান্য বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ পেশাদারিত্ব নিষ্ঠার সাথে কাজ করে থাকেন বলে আমি বিশ্বাস করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আসলে আজকে একেবারে আনঅফিশিয়ালি আপনাদের সাথে বসছি। আসলে ভুরুঙ্গামারীতে এক্সিস্টিং কি কি বিভিন্ন ধরনের সমস্যা থাকে না, যেমন দুটো সমস্যার কথা আমি জেনেছি। একটা হচ্ছে ওই যে সোনাহাট, ওখানে যে সেতু সংক্রান্ত একটা বিষয় আছে, এটার কথা আমি জেনেছি। তো এই সমস্যাগুলো আপনাদের কাছ থেকে একটু শুনবো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোনো সম্ভাবনা আছে নাকি, ধরেন একটা উপজেলায় সেখানে পর্যটনের সম্ভাবনা থাকতে পারে, বা শিক্ষা ক্ষেত্রে কোনো সম্ভাবনা, এরকম সম্ভাবনাগুলো নিয়ে আমাদের কিছু কাজ করার সুযোগ থেকে যায়। যতটুকু সময় আমাদের বা সময় সুযোগ যতটুকু আমরা পাই সেগুলো নিয়ে কাজ করতে পারি, যাতে করে ভুরুঙ্গামারী একটা সমৃদ্ধ একটা জনপদ, যেটা হয়তো দেখা যাবে যে এরকম কিছু আছে যেটা বাংলাদেশের অন্য কোথাও নেই, সেভাবে করে আমরা ভুরুঙ্গামারীকে প্রতিনিধিত্ব করতে পারি। এই কথাগুলো আপনাদের কাছ থেকে শুনবো, যেহেতু আপনারা একদম প্রান্তিক শ্রেণী পর্যন্ত আপনাদের সঞ্চালন রয়েছে। তো একটু আমার মনে হয় এই আজকের এই সম্মেলনের মধ্যে যারা একটু বয়োজ্যেষ্ঠ আছে তাদের কাছ থেকে আগে শুনি। বয়োজ্যেষ্ঠ মানে পেশাদারির দিক থেকে বয়োজ্যেষ্ঠ, প্লাস বয়সের দিক থেকে বয়োজ্যেষ্ঠ, তাদের কাছ থেকে শুনি। তারপরে আসলে সবার কাছ থেকে শুনতে গেলে অনেক সময় লেগে যাবে। আজকে প্রথম দিনের মতো আমরা সংক্ষিপ্ত ভাবে শুনি, তারপরে তো কাজ করতে করতে সবার সাথে যোগাযোগ হবে। তো একদম স্বতঃস্ফূর্ত ভাবে যদি কেউ বলেন, আমাদের সভাপতি মহোদয় শুরু করেন, যেহেতু আপনি আমার সবচেয়ে সন্নিকটে আছেন একদম। ঠিক আছে, ফ্লোর ওপেন থাকলো, তবে আমরা একটু সময় দিকে একটু খেয়াল রাখবো। এরপরে আবার আমার আরেকটা কমিটমেন্টও আছে, তো আমরা শুনি, শুধু শোনার সুযোগ দিই, পরে দেখছি কি করা যায়। আসসালামু আলাইকুম। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি হচ্ছে একটা এলাকার উন্নয়ন কিন্তু শিক্ষার উপরে নির্ভর করে। আমিও শিক্ষকতার সঙ্গে জড়িত। তো আমাদের তো প্রথম একটা সমস্যা ছিল হচ্ছে নদী ভাঙন, এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। কিন্তু কিছু কিছু বাঁধ তৈরি হওয়ার কারণে আমাদের এই মূল সমস্যাটা এখন ঢাকা পড়ছে। কিন্তু এখন যে সমস্যাটা আমরা মনে করছি সেটা হচ্ছে যে শিক্ষার প্রচুর সমস্যা আছে। যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা যাচ্ছে যে আমরা একটা অ্যাজাম্পশন করছি বা আমরা ভুলে দেখছি যে একটা প্রাইমারি স্কুলে 3 জন শিক্ষক, 3 জনই নাই, অনুপস্থিত। সেখানে ভাড়া দিয়ে শিক্ষক দিয়ে চলে। এই হচ্ছে প্রাইমারির অবস্থা। কোন কোন স্কুলে 1 জন শিক্ষক দিয়ে চলতেছে একটা স্কুল, একটা প্রাইমারি। হাই স্কুল গুলা 2টার মধ্যে ছুটি হয়ে যায়, 2টার পরে আর কোনো ক্লাস হয় না। ল্যাব যেগুলো আছে, ল্যাব ইনশাআল্লাহ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে বন্ধ। এই ল্যাব আমাদের কোনো কাজে লাগে না। এখন প্রাথমিক বিদ্যালয়ে আমাদের সেকেন্ডারি কর্মকর্তা নাই, তারপরে সরকারি সেকেন্ডারি উনিও ছিল না, একাডেমিক সুপারভাইজার ছিল শুধু দায়িত্বে। তারপরে আমরা লেখালেখির পরে আমাদের সরকারি সেকেন্ডারি অফিসার আসছে, কিন্তু তদারকি হয় না, বিদ্যালয়গুলো তদারকি হয় না। প্রাইমারির অবস্থা সেম, যে যিনি শিক্ষা অফিসার তিনি 1 মাসে হয়তো 12 দিন আসেন, রংপুর বাড়ি, উনি রংপুরে চলে যান। এই হচ্ছে শিক্ষার অবস্থা। আমার মনে হয় যে, আমার ধারণা যে আমাদের আগায় নিতে গেলে শিক্ষাকে আগায় নিতে হবে, এবং এক্ষেত্রে আমাদের কাজ করার প্রচুর জায়গা আছে শিক্ষার ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে আমরা পর্যটন কেন্দ্র, যেহেতু আমরা নদী নির্মিত অঞ্চল, আমাদের উত্তর সীমান্ত দিয়ে
ঢুকছে সীমান্ত দিয়ে। এবং দুইটা নদী, একটা হচ্ছে দুধকুমার এবং ফুলকুমার। পশ্চিম দিক দিয়ে হচ্ছে ফুলকুমার আর পিছন দিক দিয়ে হচ্ছে, পূর্ব দিক দিয়ে হচ্ছে দুধকুমার। এই জায়গাগুলোতে যদি আমরা পর্যটন কেন্দ্র করতে পারি অথবা চরগুলোতে যদি আমরা কৃষির উপরে যদি মানে প্রদর্শনী খামার করতে পারি, তা আমার মনে হয় যে দুই দিক থেকে লাভবান হওয়া যাবে। এক হচ্ছে যে ফসলটা উৎপন্ন হবে, আর যদি আমরা ওই ছোট ছোট নৌকা বা ছোট ছোট ঘর করে এবার পর্যটন কেন্দ্র করতে পারি সেখানে, মানে এখানে আপনি আসছেন স্যার, যে দেখবেন যে ঈদে সোনাহাট ব্রিজ দেখার জন্য প্রচুর লোকের সমাগম হয় শুধু ব্রিজটা দেখার জন্য, এবং সেখানে ট্রাফিক, ওই সময়টা ট্রাফিক বসানো লাগে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আমরা পর্যটন কেন্দ্রটা, এবং আগে টিউনো স্যার দীপক রঞ্জন অধিকারী, উনি স্যার আমাদের একটা তহসিল অফিস আছে ওখানে, সোনার তহসিল অফিস, এবং তহসিল অফিসে প্রচুর জায়গা আছে একেবারে একদম সীমান্ত ঘেঁষা। সেখানে উনি একটা বোটানিক্যাল গার্ডেন করছে। আমরা এই গার্ডেনটাকে যদি আরো, ওখানে পিকনিক হয় স্যার, ওই গার্ডেনটাকে যদি আমরা আধুনিক করতে পারি তাহলেও আমাদের একটা পিকনিক স্পট হবে এবং আমাদের বেড়ানোর একটা জায়গা হবে, যেহেতু এটা কিছু দূর পড়া আছে। উনি তার উদ্যোগটা এখনো আছে স্যার, যদি আমরা সেটাকে ধরে আগাই তাহলেও ভালো হবে। আমি মানে আর বেশি কিছু বলতে চাই না, যে আরো অনেকে আছে বলবেন। আমি এখানেই শেষ করছি, এবং পরিশেষে প্রতিটা ভালো কাজে স্যার আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমাদের তরফ থেকে প্রতিটা ভালো কাজে সহযোগিতা থাকবে। আর আমাদের কাছে যেটা মনে হবে যে এই সিদ্ধান্তটা একটু ত্রুটিপূর্ণ বা অমুক, সেটা আমরা আপনাকে খোলামেলাই বলবো। এটা আমাদের নীতিগত, মানে আমাদের নিয়মে এরকম, যে কোনো সমস্যা যদি দেখা যায় যে স্যার এই সিদ্ধান্তটা একটু ত্রুটিপূর্ণ, আমরা বলে দিই যে স্যার এটা একটু চিন্তা করে নিয়ে আসি। তো সেক্ষেত্রে আপনি বিবেচনা করবেন যে ওটা নেওয়া যাবে কিনা। আর সকল ভালো কাজের সঙ্গে ইনশাল্লাহ আমরা সবাই আছি, এবং আমরা সবাই সহযোগিতা করবো আমাদের উন্নয়নের জন্য। যেহেতু আপনি আমাদের এলাকার উন্নয়নের জন্য আসছেন, আমরা সহযোগিতা না করলে আপনি উন্নয়ন করতে পারবেন না, বা আপনি হোপলেস হয়ে যাবেন। সেদিক থেকে আমাদের প্রেরণা থাকবে, আমাদের উৎসাহ থাকবে, আপনি এগিয়ে যাবেন, আমরা আপনাদের পিছনে সৈনিক হিসেবে থাকবো। এবং যেখানে যে যদি কোনো মানে বিষয় থাকে সেটা আমরা আপনাকে খোলামেলাই করবো। এবং আমার সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ যে তারা, আমরা অত্যন্ত গর্ববোধ করি যে ওরা আমাকে সবাই অত্যন্ত শ্রদ্ধা করে। এবং স্যার আমি উপজেলা অত্যন্ত সিনিয়র, আমার সাংবাদিকতার বয়স প্রায় 39 বছর। আমি 86 সাল থেকে সাংবাদিকতা করি, এবং আমি এই পর্যন্ত বিভিন্ন পত্রিকা লিখতে লিখতে এই পর্যন্ত স্যার আমি ইত্তেফাক এবং ডেইলি অবজারভার এবং দৈনিক ফরাদ এই তিনটা পত্রিকায় কাজ করি। সেদিক থেকে স্যার আমার বিশ্বাস, আত্মবিশ্বাস যে আমার ভাইয়েরা এবং যারা ভাষিত রয়েছেন, অনেকে বাপের সাথে আমি সাংবাদিকতা করেছি, তো সেদিক থেকে আমাদের অত্যন্ত খোলামেলা কথা যে আমাদের পরামর্শ থাকবে, এবং আমরা অবশ্যই সহযোগিতা করবো আপনাকে। এবং আমাদের চোখে যদি মানে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, আমি যেটা অনুরোধ করবো যে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরকম নিউজ না করে, যদি কোনো সমস্যা হয় স্যারের সঙ্গে প্রথমে কথা বলা। আমরা যদি এখানে যদি বিষয়টা মীমাংসা করতে পারি বা এখানেই যদি বিষয়টা সলভ করতে পারি, তাহলে তো নিউজ করার দরকার নেই। হুট করে এমন করে নিউজ করা যাবে না যেটা আসলে আমাদের ভাবমূর্তি শূন্য করে, আমাদের প্রশাসনের ভাবমূর্তি শূন্য করে, আমাদের উপজেলার ভাবমূর্তি শূন্য করে, এবং উন্নয়ন ব্যাহত করে। সেদিক থেকে এটা আমার অনুরোধ থাকবে একজন সিনিয়র সাংবাদিক হিসাবে, যে যাই কিছু করি না কেন আমরা বুঝিয়ে শুনে করবো। যে আমার নিউজটা আসলে একটা থিম আমি বুঝি, যেটা হচ্ছে যে মানুষের উপকার করা কঠিন কিন্তু ক্ষতি করা খুব সহজ। এই দিকটা বুঝে সাংবাদিকতা করতে হবে। তার খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ, এবং স্যারকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সমস্যামূলক কোনো কথা বলা যাবে কি স্যার? আমাদের ভ্রমণবাড়ি অঞ্চলটি সীমান্তবর্তী অঞ্চল হওয়ার কারণে আসলে মাছ অনেক বেশি। এটা স্যার একটু খেয়াল রাখবেন। আমাদের স্কুল এবং মাদ্রাসাগুলোর গলিতে গলিতে
আমরা দেখতে পাই যে হয়তো কোনো কারণে একটা দুটো ক্লাস মিস হয়ে গেলে বাচ্চারা স্মোকিং করে বা মাদক সেবন করে। এই বিষয়টা স্যার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশাসন যদি কঠোর পদ্ধতি বা কঠোর আইন শৃঙ্খলা উইথ অ্যান আয়রন হ্যান্ড এটা যদি দমন করা যায় আমাদের বাচ্চাগুলো সেফ থাকবে। আর একটা বিষয় স্যার, আমার বাসা উপজেলা গেটের সঙ্গেই লাগানো। আমাদের এই উপজেলা চত্বরে সকালবেলা প্রাইভেট পড়ুয়ার যে ছাত্রছাত্রীগুলো, আমি নিজেও টুকটাক প্রাইভেট পড়াই, এবং সন্ধ্যার পরে বা বিকেলে এখানে স্যার আমাদের এই উপজেলা চত্বরে মাদকের চর্চা হয়। এটা একটা অফেন্স এগ্রিমেন্ট, এবং আমি আশা করবো স্যার আমি যেহেতু এই উপজেলা চত্বরটা আমাদের প্রশাসনের কেন্দ্রবিন্দু ধন্যবাদী, এই স্কুল পড়ুয়ার ছেলেমেয়েরা এখানে বসে মাদক সেবন করে, এবং শুধু তাই নয় স্যার, প্রত্যেকের কাছে একটা করে মোবাইল ফোন এবং তারা ফ্রি ফায়ার গেমস খেলে প্রাইভেট কলেজ স্কুল এগুলো ফাঁকি দিয়ে। আমি স্যার বিশ্বাস করি মনে করেন যে আপনার হাত ধরেই ভোনামারিতে সুশাসন প্রতিষ্ঠিত হবে, আপনার হাত ধরেই আমরা একটা আলোকিত সুন্দর ভোনামারি পাবো, এবং এই বিষয়টি আপনি অত্যন্ত সুন্দরভাবে হ্যান্ডেল করবেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, আদাব। আমি হচ্ছেন গোলাম মোস্তফা, ভুঙ্গামারি দিন উন্নয়ন প্রতিনিধি এবং এসএনএস। আজকে এই মত বিনিময় সভায় আমি দুটা কথা বলতে চাইছিলাম, সেখানে একটা আলোচনা হলো একটু আগে। হ্যালো, নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। তাহলে শিক্ষিত জাতির জন্য শিক্ষিত মা প্রয়োজন, আর আমরা শিক্ষিত হতে গেলে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। আজকে শিক্ষার পরিবেশ যেমনই থাক না কেন, কঠোর না হয়ে আন্তরিকতার মাধ্যমে বন্ধু সুলভ আচরণে শিক্ষার মানটাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, এরকম আলোচনা শেষে সিদ্ধান্ত নিয়ে ভুঙ্গামারি উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোর দিক জ্বালাবেন, এটাই আমার প্রথম অনুরোধ এবং বিনীত আবেদন। আসসালামু স্যার। স্যার শেষ হয়নি আমাদের মাদ্রাসার যত ইউনো মহোদয় এসেছেন, আমরা তাদের সঙ্গে আন্তরিকতায় ভুঙ্গামারি বাসী থাকি। আজকে যিনি চলে গেছেন উনি অনেক মর্যাদা নিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমি আশা করব স্যার আপনার কর্মদক্ষতায় এবং আমাদের অনুরোধ মালার একটা সেতু বন্ধন করে আপনি যে কর্মকাণ্ড ঘটাবেন, এই উপজেলার মানুষ যুগ যুগ ধরে যেন আপনাকে অনুভব করে, এবং যে বিদায় এখনো হয়নি সে বিদায় যেন আমরা দিতে পারি। মাদক নির্মূল করতে গেলে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবককে দায়িত্ব দিতে হবে কঠিন ভাবে। আমরা এখান থেকে কয়েকজন মিলে সিদ্ধান্ত নেব আর বড় বড় কথা বলবো, মাদক নির্মূল হবে না। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয় এবং অভিভাবক সমাবেশ করে মাদকের একটা নির্মূল পদ্ধতি আমাদের তৈরি করতে হবে শিক্ষকদের উপর দায়িত্ব দিয়ে। তবে শিক্ষার ক্ষেত্রে শিক্ষকদেরকে খুব চাপ দেওয়া যাবে না, অনুরোধ করে শিক্ষার মানটাকে বাড়াতে হবে। স্যার আমি এ বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। আমি একটু কথা বলতেছি, সেটা হচ্ছে স্যার আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে বিভিন্ন উপজেলাতে উপজেলা প্রশাসন স্কুলের কলেজ থাকে। শুধু আমাদের এই ভ্রমণারীতে ব্যতিক্রম নয়, আমাদের এই ভ্রমণারীতে প্রচন্ড জায়গা, প্রচন্ড স্টুডেন্ট থাকার পরেও ভালো কোনো প্রাইভেট প্রতিষ্ঠান নেই। আমি আপনার কাছে করজোর নিবেদন এবং আপনার মাধ্যমে এই কাজটা আপনি করবেন সেই হিসেবে আপনাকে বলা যে ভ্রমণারী উপজেলা প্রশাসন স্কুল কলেজ ভালো একটা প্রাইভেট প্রতিষ্ঠান আপনি আপনার নিজের হাতে করে আমাদের ভ্রমণারী মানে আপনি আলোর বাতি রেখে আপনি যাবেন স্যার। এই আশা করতে করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমার সভাপতি, প্রিয় সভাপতি, একটা কথা প্রায় বলেন আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যে আমরা প্রেস ক্লাব থেকে কেউ কোনো তদবির করবো না, কখন কারোর জন্য কোনো তদবির করি না।
তো আমরা যখন তদবির করি না, তো আমারও তো নাগরিক, আমরাও সাংবাদিক, একজন সাংবাদিক একজন নাগরিক, তার নিজস্ব ব্যক্তিগত কিছু অধিকার, ব্যক্তিগত কিছু পাওয়া যাওয়া থাকে। তো আমরা উপজেলা পরিষদে এসে প্রায় বিড়ম্বনার শিকার হই, নানান রকম তথ্য ঘাটতি, নানান রকমের, যেমন একটা নাগরিক সুবিধাও যদি আমি পেতে আসি, সেটা আমি একজন সাংবাদিক হওয়ার কারণে আমি সেটা থেকে বঞ্চিত হই। লোকে বলবে, এটা বলবে, লোকে এটা এরকম। তো আমার অনুরোধ, আপনি সাংবাদিকদের অধিকারটা একটু নিশ্চিত করবেন, 1 নম্বর। আর 2 নম্বর, আমার সভাপতি আরেকটা কথা বলেছেন, সম্ভাবনা। আমাদের পূর্বে এবং পশ্চিমে 2টা সম্ভাবনা আছে। পূর্বে হচ্ছেন দুধকুমার, পশ্চিমে হচ্ছে ফুলকুমার। ফুলকুমার স্যার একটা অবহেলিত নদী এবং দীর্ঘ 12 কি 14 কিলোমিটার লম্বা ভূমিনগরী পশ্চিম দিয়ে বয়ে গেছে। এই নদীটাকে, এই ফুলকুমারকে যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে এখানে একটা অসম্ভব সুন্দর পর্যটন কেন্দ্র এবং যাতায়াতের, নাগেশ্বরী থেকে ভূমিবাড়িতে যাতায়াত, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ব্যাপারে একটা, মানে আমার মনে হয় যে এখানে ডেভেলপ করে দেয়, অভূতপূর্ব একটা সাফল্য এখান থেকে আমরা লাভ করতে পারবো। যাই হোক, আমি সাংবাদিক হিসেবে সাংবাদিকদের স্বার্থের কথাটা বলেছি, দয়া করে একটু মনে রাখবেন বা আমাদেরকে একটু দেখবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আমি আরেকটা আপনাদের কথা ভুলে গেছি, সেটা হচ্ছে পাটেশ্বরী ব্রিজ। স্যার, পাটেশ্বরী ব্রিজ ধরে মনে করেন অনেক দুর্ঘটনা হচ্ছে এবং যে ট্রলিটা, ট্রাকগুলো আসে, যে পরিমাণ মাল নেওয়ার কথা তার চেয়ে অতিরিক্ত পরিমাণ মাল বহন করার কারণে মাঝে মাঝে ট্রাক ও ব্রিজের মধ্যে ফেসে যায় এবং অনেক দুর্ঘটনা, এবং ব্রিজের পরিবেশটা ভালো লাগছে, ভিতরে ব্রিজের পরিবেশটা ভালো না, মোটরসাইকেল যাত্রীরা বা অটো যাত্রীরা, তাদের অনেক সমস্যা হয়। ওই জায়গায় যদি আপনি একটু ভালো ট্রাফিক ব্যবস্থা বা প্রশাসনের কোন লোক নিয়োগ করছেন, তাহলে খুব ভালো হতো। আমাদের ওই জায়গায় অনেক টান ধরে, কিছুদিনের মধ্যে আমরা শুনলাম যে এমন 4-5 জন মারা গেছে, একই পরিবারের 3 জন মারা গেছে। এই বিষয়টা একটু বুঝে দেখবেন স্যার। ধন্যবাদ স্যার। স্যার, আসসালামু আলাইকুম। সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন। স্যার, আসলে সারা বাংলাদেশে 323টি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে আমাদের ভূমিবাড়িতে আমরা সুভাগ্যবান একটি পেয়েছি। এটা নিয়ে একটু লেখালেখি করেছিলাম, কিন্তু এক ব্যক্তি সেটা জমি দিতে আগ্রহী থাকে। এখন আমাদের করণীয় কি? আপনি কি সেই যে ব্যক্তি জমি দিতে চাচ্ছে তার সঙ্গে কথা বলবেন, বা নাকি আপনাদের নির্ধারিত কোনো জমি আছে সেখানে প্রতিষ্ঠানটি করবেন? আসলে ভূমিবাড়ির শিক্ষার মান উন্নয়ন করতে গেলে যে 323টি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আমরা সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তার মধ্যে ভূমিবাড়িতে যে প্রতিষ্ঠানটি হতে যাচ্ছে বা হবে, আমি চাচ্ছি যে স্যার আপনি এই প্রতিষ্ঠানটা নিজে তদারকি করে সুন্দর একটি পরিবেশে যেন এই প্রতিষ্ঠানটি হয়, আপনি এদিকে একটু খেয়াল রাখবেন। এ বলে সকলকে আবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আবার একটু কথা বলতে চাচ্ছি। গঙ্গাবাড়ি উপজেলাতে প্রায় প্রতিনিয়তই আমরা শুনে থাকি যে অগ্নি দুর্ঘটনা ঘটে। অগ্নি দুর্ঘটনায় এই উপজেলায় অসংখ্য পরিবার নিঃস্ব হয়েছে, বাড়িঘর পুড়ে গেছে। এই রিসেন্টলিও কিছু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকজনকে টিন এবং অর্থ সহায়তা দেওয়া হয়েছে। তো এই সমস্যাটা দূর করার জন্য আমাদের উপজেলায় একটা ফায়ার সার্ভিস অত্যাবশ্যক। এই ফায়ার সার্ভিসটা হচ্ছে উপরে হচ্ছে না, বিভিন্ন সমস্যার কারণে হচ্ছে না। যদি এই ফায়ার সার্ভিসটা দ্রুত করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা, এটা একটু যদি ভেবে দেখেন বা একটু যদি গুরুত্ব দেন, তাহলে সেটি উপজেলার মানুষের অনেক উপকার পাবে। এর পাশাপাশি আমাদের যেহেতু নদী দুধৌত এলাকা, আমাদের দুধকুমার নদী রয়েছে, এখানে সোনার স্থলবন্দর রয়েছে। এই দুধকুমার নদীকে কেন্দ্র করে একটা অর্থনৈতিক জোন গড়ে তোলা যায় কিনা, যদি সেটি সম্ভব হয় তাহলে এই এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে, পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। এর পাশাপাশি আমাদের উপজেলার একদম বিচ্ছিন্ন অঞ্চল হলো শিলখুড়ি ইউনিয়নের শালঝর। এখানে প্রায় 6টি ওয়ার্ড রয়েছে শিলখুড়ি ইউনিয়নের, যেখানে
1015-এর মতো মানুষ বসবাস করে। এই অংশটা একদমই নদী বিচ্ছিন্ন, বাংলাদেশের ভূখণ্ডের সাথে কোনো সংস্পর্শ নেই, ইন্ডিয়ার ভূখণ্ডের সাথে সংযুক্ত। ওই অংশে যে মানুষগুলো বসবাস করে এরা বলা যায় যে এক ধরনের জেলখানায় বসবাস করে। এটাকে যদি ওখানে যেতে হয় নদী পার হয়ে যেতে হয়। ওইখান থেকে লোকজন যদি রাতের বেলা অসুস্থ হয়ে যায় তাহলে আসলে চিকিৎসাটা পাওয়া দুষ্কর হয়ে যায়। আর পাশে হচ্ছে ইন্ডিয়ার কাটাতার, তাদের ওপারেও যাওয়ার জায়গা নেই, এপারেও আসার জায়গা নেই। এইখানে একটা সেতু করা যায় কিনা, যদি এটি করা যায়, এই উদ্যোগ নেওয়া যায়, হয়তো একদিন হবে না, দীর্ঘ সময় লাগবে। যদি উদ্যোগটা নেওয়া যায় সেক্ষেত্রে ওই অঞ্চলের মানুষের উপকার সাধিত হবে বলে আমি মনে করি। সেই সাথে ভূমিবাড়ি উপজেলার উপকার হবে, এটাও সত্যি। আরেকটা বিষয় আছে, আমাদের এই যে হাটের দিনে জামতলা থেকে বাজার এই অংশটাতে প্রচুর পরিমাণে যানজটের সৃষ্টি হয়, যেটি আমাদেরকে অনেক ভোগান্তির মধ্যে ফেলে। এটি কোন রকম করে উত্তরণ ঘটানো যায় কিনা এটি একটু ভেবে দেখা দরকার। আর সদর উপজেলার যে রাস্তাঘাটগুলো আছে এগুলো অধিকাংশই হয়ে গেছে, অধিকাংশের উন্নয়ন ঘটেছে, এতে আমাদের উন্নয়ন হয়েছে। সামান্য কিছু রাস্তাঘাট রয়েছে যেগুলোর একটু উন্নয়ন করা দরকার, এদিকে একটু দৃষ্টি দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। তারপরে আর বেশি বলছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আমি দৈনিক সকালের সময় প্রতিনিধি গঙ্গামারী উপজেলা। এখানে মাদক নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, তা আপনার কাছে আমার একটি প্রস্তাবনা থাকবে স্যার। যদি উপজেলা প্রশাসন থেকে এখানে মাদক নির্মূল কমিটি একটা করা হয়, এই কমিটির মাধ্যমে যদি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত একটা মাদক নির্মূল কমিটি প্রশাসনের পক্ষ থেকে করা যায় কিনা, এটা আমার প্রস্তাবনা থাকে। স্যার আদাব স্যার, আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের যে ধলডাঙ্গা থেকে শুরু করে ভুরুঙ্গাবাড়ি যে আসে শিরকুড়ি ইউনিয়নের মানুষ, তাদের বর্তমান যে একটা বিশাল সমস্যা সেটা হচ্ছে দেবীবাড়ি স্কুল নামক একটা স্থান আছে, সেখানে একটা ব্রিজ আছে প্রায় 50 ফিট হবে মনে হয়। এই ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ, সোশ্যাল মিডিয়ায় বর্তমান এটা নিয়ে খুব তোলপাড় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের কিছু সাংবাদিক সেটা লেখালেখিও করছে। আসলে ব্রিজটা আজকে আমি যেটা তথ্য নিয়ে দেখলাম সেটা হচ্ছে দুই ধারেই ওই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চৌকিদার নিয়োগ করা হয়েছে। সেখানে চৌকিদার দিয়ে পারাপার করছে গাড়ি ঘোড়াগুলো, কিন্তু আসলে ওখানে যে দুরবস্থা সেটা কোনো ক্রমেই ওই ব্রিজে ওঠার মতো পরিবেশ নাই। একটা ইউনিয়নের পুরো ইউনিয়নের মানুষ সেখানে ওই ব্রিজের উপর দিয়ে আসতে হয়। আর ওখানে স্যার কয়েকটা প্রতিষ্ঠান আছে এবং বেশ কয়েকটি বাজার আছে স্যার। আপনি যদি দ্রুত আমাদের এই সমস্যাটা আপনি যদি দেখতেন তাহলে আমার মনে হয় একটা ইউনিয়নের মানুষ উপকৃত হতো, পাশাপাশি আমরা ভুরুঙ্গাবাড়ির মানুষ অর্থনৈতিক ভাবে আসলে ওই অঞ্চলের মানুষ যদি ধান বলেন, পাট বলেন, মাছ বলেন, ওখানে কিন্তু স্যার অনেক উৎপাদন হয়। সেগুলো যদি ওই ব্রিজের কারণে যদি আমাদের এই পারে না আসতে পারে, ভুরুঙ্গাবাড়ি সদরে না আসতে পারে, তাহলে অর্থনৈতিক ভাবে আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি সেটা ভুরুঙ্গাবাড়ির জন্য অনেকটা ক্ষতি হবে স্যার। স্যার আপনি দ্রুত যদি বিষয়টা একটু সহজে মানে আপনি গিয়ে ধরে তদন্ত করতেন বা গিয়ে যদি দেখতেন, আমার মনে হয় অনেকটা উপকৃত হতাম আমরা। ধন্যবাদ স্যার। স্যার পাগলাহাট থেকে 1 কিলো যেতে হবে দেবীবাড়ি স্কুল নামক স্থানে, শিলকুটি ইউনিয়নের পুরো ইউনিয়নের মানুষ ওই ব্রিজের উপর দিয়ে আসে স্যার। স্যার আমার কাছে ভিডিও ফুটেজ আছে এবং ছবি আছে স্যার, আপনি দেখতে পারেন নিচের যে পার্টিশনটা অর্থাৎ নিচের যে পাইলিংটা স্যার এটা পুরোটা ভেঙে গেছে স্যার। আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি আমার কাছে ছবি আছে এবং ভিডিও আছে, ভিডিও ফটো আমি আপনাকে দেখাবো। পুরো পাইলিং ভেঙে গেছে স্যার। সেখানে চৌকিদার দিয়ে আপাতত মানে পারাপার যেভাবে হোক একটু চেষ্টা করা হচ্ছে যে মানুষের যাতে দুর্ভোগটা একটু কম হয় স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভুরুঙ্গামারিতে প্রাইমারি যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর যে শিক্ষকরা আছেন, সম্মানীয় শিক্ষকরা, তারা অনেক সময় স্কুল সময়ে পার করে সেখানে যায়। 10টা জায়গায় 11টা বা 12টা অনেক সময় দেরিতে যায়। এবং পাশাপাশি শিক্ষকরা যেই অনুপস্থিতি হচ্ছে অনেক সময়
পাশাপাশি এই স্কুলে প্রাইমারি স্কুলেতে বাচ্চাগুলো অনেক কমে গেছে। কিছু কিছু প্রাইমারি স্কুল আছে স্যার যেখানে 5টা ক্লাস মিলে স্যার 20টা ছাত্র নেই স্যার। এই বিষয়টা আপনি দেখবেন। পাশাপাশি স্যার আরেকটি বিষয়, ভ্রমণের সোনাহাট যে ব্রিজটা মেরামতের কাজ চলছে সেই ব্রিজটি রাত 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো ভ্রমণের অনেক সেই আছে কোম্পানিতে চাকরি করেন, ব্রিজ পার হয়ে গিয়ে সেখানে ফিরে আসছে রাত 10টা, সর্বনিম্ন 10টা বাজে স্যার। তো এই 9টার সময় ব্রিজ বন্ধ হয়ে গেলে এই 9টার সময় এসে তারা সেখানে আটকে থাকে এবং সেখান থেকে নৌকা যোগে পার হয়ে অনেক একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় স্যার। তো আমার দাবি হচ্ছে যে স্যার এটা এই সোনার ব্রিজটা মেরামতের যে 9টার যে টাইমটা স্যার, এটা 10টায় করা যায় কিনা স্যার, এটা একটু সুনির্দিষ্ট দেখবেন স্যার। স্যার পাশাপাশি আমি আরেকটা বলবো স্যার, সুমিত আলী নামের একজন ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, দায়িত্ব থেকে দীর্ঘদিন থেকে ভূমিবাড়ি জামতলা মোড়ে। তো তার আসলে স্যার কোনো মাসিক বেতন নেই আমরা যতটুকু জানি, সবার সহযোগিতা যতটুকু পারে অতটুকু দিয়ে তার সংসার জীবিকা নির্ভর করছে। তো সরকার থেকে বা আপনার উপজেলা প্রশাসন থেকে এই সুবিধাকে স্যার যে ট্রাফিকের দায়িত্ব পালন করে আসতেছে স্যার দীর্ঘদিন থেকে, প্রায় কয়েক বছর থেকে স্যার, তো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো মাসিক যদি একটি ব্যবস্থা করা যেত তাহলে তার পরিবর্তে স্যার স্বচ্ছভাবে চলতে পারত। ধন্যবাদ সকলকে। শুভেচ্ছা সকলকে। আমি মোহাম্মদ রবিউল আলম বিজন। স্যার আমি একটা বিষয় একটু, সবাই অনেক বিষয়ে কথা বলছে, এলাকার বিষয়ে কথা বলছে, তা আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা সাংবাদিকরা প্রশাসনের সঙ্গে অঙ্গপ্রত্যঙ্গভাবে জড়িত এবং সাংবাদিকরা সরকারের এবং জনগণের প্রতিচ্ছবি। তো এই ক্ষেত্রে আমরা অনেক ঝুঁকিপূর্ণ কাজ করি বলে মনে করি। আমরা মাঠে ঘাটে আমাদের সমস্যা হয়, বিশেষ করে যখন এলাকায় আমরা কোনো দুর্ঘটনা শুনি স্যার, যেমন জনজমি বিষয়গুলো, তারপরে একজন চোর ধরছে, হ্যাঁ একজন গাঁজাখোর ধরছে, একজন মাদক ব্যবসায়ীকে ধরছে, আমরা সেখানে গিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি না স্যার। আমরা ক্যামেরা অপারেট করতে পারি না। আমরা আমার সঙ্গে আমার সহকর্মীরা সবাই একমত হবেন যে আমরা অনেক সময় এমন বিপদে পড়ে যাই যে স্যার আমাদের উপায় থাকে না সেখানে। তো আমরা সংবাদকর্মীরা প্রশাসনের কাছ থেকে যদি এরকম কোন সহযোগিতা সমস্যায় পড়ি, আপনাকে যদি স্মরণ করি বা অতি সাহেবকে যদি স্মরণ করি, আমরা যেন স্যার একটু দ্রুত সেই সহযোগিতা পাই এবং ভ্রমণের আনাচে কানাচে যে সমস্ত অপকর্ম থেকে শুরু করে উন্নয়নমূলক যে কাজগুলো আমরা কিন্তু তুলে আনার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমাদের কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তো আশা করব আপনার কাছে বিশেষ সুবিধা আমরা চাইবো না, আমরা ন্যায্য সুবিধা চাইবো, যেটা আমরা সংবাদকর্মীরা ফেস করতে হয় আমাদের। তা আমরা আশা করবো যে আমাদের সকল সহকর্মীদেরকে আপনি তাদের এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন যাতে আমরা সুরক্ষা পেতে পারি। তৎসঙ্গে ওই আমার ভাতিজার কথা সূত্র ধরে আমি একটি বিষয় না বললেই নয়, আমাদের পাশের এলাকায় যে মানিককালী একটা ঘাটপাড় নামে একটা জায়গা আছে স্যার, ওখানে একটা ব্রিজ আছে, খুব ঝুঁকিপূর্ণ স্যার। এই ব্রিজটা অলরেডি আমরা ইঞ্জিনিয়ার সাহেবকে দেখাচ্ছি, ইঞ্জিনিয়ার সাহেব বলছে যে প্রপোজাল পাঠাচ্ছি, হ্যাঁ। তো এই বিষয়টা একটু স্যার নোট করবেন। আর বিশেষ কিছু বলতেছি না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এক সাংবাদিক বলেছিলেন যে ব্রিজটার ব্যাপারে 9টার পরে যেন করা যায় এভাবে একটা প্রস্তাবনা দিয়েছিলেন। সেই সঙ্গে আরেকটি প্রস্তাবনা হচ্ছে
যে 9টার পরে যে ব্রিজ বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার পরে সেখানে নৌকার পারাপারের একটা ব্যবস্থা থাকে। নৌকার পারাপারের ব্যবস্থার মধ্যেও কিছু ত্রুটিপূর্ণ মনে হচ্ছে আমার দিক থেকে, কারণ আমিও কয়েকজন নৌকাতে পার হয়েছিলাম। 10টা বা 11টার পরে গেলে তারা বাড়তি টাকা চায়। তো এই ব্যাপারটা যদি একটু আপনি নজর রাখেন এবং তাদেরকে একটা বান্ডিংয়ের মধ্যে যে এত টাকার বেশি নেওয়া যাবে না, মোটরসাইকেল বাবদ এত টাকা, একটা মানুষ বাবদ এত টাকা, একটা বান্ডিংয়ের মধ্যে যদি রাখা যেত স্যার, তাহলে মনে জনদুর্ভোগটা কম হতো। কারণ এই টাকাটুকু নিয়ে অনেক সময় তর্কাতর্কি হয় আমাদের দেশে। এইভাবে যদি একটু দেখতে স্যার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম। আমি একটু কথা বলতে চাই সবার আগে। স্যার, ভূমিমারিতে সবচেয়ে মাদক আরেকটা হলো স্যার জমির সমস্যা। জায়গা জমি নিয়ে স্যার ভূমিমারিতে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে রাঙামামা হচ্ছে, মারামারি হচ্ছে, খুন হচ্ছে স্যার। এখানে স্যার জমির বিষয়ে স্যার আপনার থানায় অভিযোগ করা হয় মারামারি হওয়ার পরে। এছাড়া স্যার আদালতে অনেক মামলা রয়েছে স্যার। আপনারা যদি আপনার পক্ষ আমার পক্ষ থেকে স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট যে এই জায়গা জমি নিয়ে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কতগুলো মামলা কোরিয়াম কোর্টে রয়েছে, কারো কারো মামলা রয়েছে স্যার 20 বছর 25 বছর পর্যন্ত চলে গেছে, কিন্তু তারা এই পর্যন্ত সমাধান পায়নি স্যার। এই আমার পক্ষ থেকে স্যার আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো যে ভূমিমারি উপজেলাতে একটা আপনার যদি শুমারি করা হয় যে আসলে কতগুলো মামলা রয়েছে জমি সংক্রান্ত। এখন আপনি যেহেতু ভূমিমারি উপজেলা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেই প্রেক্ষিতে আপনি জায়গা জমির সমস্যাগুলো উকিল নিয়োগের মাধ্যমে, যদি উকিল নিয়োগের মাধ্যমে যদি একটা সমাধানের ব্যবস্থা করা যায় স্যার, তাহলে স্যার আমাদের ভূমিমারিতে এই জায়গা জমির সমস্যাটা কম হয়ে যায়। আর দ্বিতীয় কথা স্যার, ভূমিমারিতে যেহেতু মাদক নিয়ে অনেক সমস্যা, মাদক স্যার ভূমিমারির কয়েকটা পয়েন্ট রয়েছে। স্থলবন্দর স্যার ভারত থেকে যে ট্রাকগুলো আসে সেই ট্রাকের মাধ্যমেই ভারতের পাথরের গাড়ি বা কয়লার গাড়ি যে গাড়িগুলো আসে স্যার আমদানি হয়, সেই গাড়ির ভিতরে স্যার আপনার মাদক নিয়ে আসে, যেটা ভারতের ড্রাইভাররা সরাসরি এটা ইনভলভ করে নিয়ে আসে। এরপরে স্যার স্থলবন্দরে কিছু কিছু ব্যক্তি আছে, সেক্ষেত্রে যারা আছে তাদেরকে তারা এটা থেকে সুবিধা নিয়ে থাকে। যখন ধরা পড়ে স্যার এখানে আমাদের এখানে ধরা না পড়লে দেখা গেলো বাইরে নিয়ে যাওয়ার পরে ধরা পড়তেছে, তখন আমরা নিউজ পাই যে 20 কেজি 50 কেজি 100 কেজি গাঁজা ধরা হয়েছে এই স্থলবন্দর থেকে যে গাড়ি মিলে যাচ্ছে। তারপরে স্যার এখানে আপনার মাঝিটারি যে এলাকা আছে, এই সাতদার মোড় থেকে আপনার পাকিস্তান থেকে সোজা উত্তরে এদিকে স্যার নদী পার হলে ভারতের এরিয়া, সেই ভারত থেকে এখান থেকে প্রচুর পরিমাণে মাদক আসে। আর স্যার হলে পাথরডুবি যে এরিয়াটা বলা হয়, পাথরডুবি ঝুঁকিয়া, ওই এরিয়াটা স্যার বর্ডার এরিয়ার মধ্যে, সেখানে প্রচুর মাদক আসে স্যার। এরপরে হলো স্যার বাগমান্ডার এরিয়া, বাগমান্ডারে স্যার আপনার ভারতের বাইরে যারা আছে অবস্থান করে বাংলাদেশের ভিতরে, এখানে স্যার এরা ভারতে এই পাশে এসে মাদক দিয়ে যায়। তাদের সাথে আমি ভারতের পশ্চিম পাশে ওখানে গিয়েছিলাম, ওরা একটা ভারতের লোককে ডাকছিলাম, তারা বলছে যে আপনি যদি আমাকে বলেন আমি আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো। এরা স্যার এইভাবেই ভারতের আশেপাশে যারা বাংলাদেশে অভ্যন্তরে বসবাস করে তারা এই মাদক কারবারের সাথে সবচেয়ে জড়িত। আর যারা মাদক কারবার বা যারা আছে তাদের তো মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে ব্যবস্থা করা যায়, তাহলে মোবাইল ট্র্যাকিং এর ব্যবস্থা যদি করা যেত তাহলে আমাদের এখান থেকে মাদকের ব্যবস্থা নির্মূল করা যেত। এরপর রয়েছে স্যার ভোটহাটে স্যার একদম 0 পয়েন্ট, যেখানে কোনো আপনার কাটাতারে বেড়া নেই। এরপর হচ্ছে স্যার শালজোর, আর হচ্ছে মানিককাজি, ঘাটপাড়, কচাকাটা। তো এছাড়া এগুলো মোটামুটি বেশ কিছু জায়গা আমি বললাম স্যার। এছাড়া হলো স্যার সোনাহাট যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের উপর দিয়ে এই মাদক ঘুরে যায়। তো আমাদের যদি ভূমিমারিতে বাস স্ট্যান্ড, তারপরে স্যার জামতলা, তারপর হলো স্যার ব্রিজপাড়, বাস স্ট্যান্ড, জামতলা, এই 3টে জায়গায় যদি আমাদের প্রতিনিয়ত ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা যায় এবং চেকিং এর ব্যবস্থা করা যায়, তাহলে স্যার এর বিষয়ে স্যার মোটামুটি একটা মাদক নির্মূল পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা করা যায় স্যার। আর প্রতিনিয়ত যে অ্যাক্সিডেন্টটা হচ্ছে স্যার, অ্যাক্সিডেন্টের প্রধান কারণ হচ্ছে স্যার যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, প্রশিক্ষণ নাই, এই সকল ব্যক্তিদের দিয়ে স্যার এখানে প্রতিনিয়ত স্যার গাড়ি চালানো হচ্ছে। ডাম্প ট্রাক, তারপর আপনার ভট বডি যেগুলো রয়েছে স্যার, আপনার 3 চাকার ভট বডি যেগুলো দিয়ে স্যার প্রতিনিয়ত মানুষের এই মাটি বহন করে নিয়ে যায় স্যার। এখন মাটি স্যার এই যে বহন করে নিয়ে যাচ্ছে অতিরিক্ত গতির কারণে স্যার এই অনেকটা সমস্যা হচ্ছে। এরপর স্যার যারা অটো রিক্সা রয়েছে স্যার, অটো রিক্সাতে কিন্তু একটা সমিতি রয়েছে এখানে। তো এই অটো রিক্সার সমিতিতে তাদের কোনো নির্দিষ্ট ট্রেনিং নাই,
এছাড়া যে তারা যে চলাচল করে বাজিস্টানে আপনি হয়তো আপনার প্রশাসনিক কাজের ক্ষেত্রে আপনি যখন যাবেন দেখবেন বাজিস্টান এবং জামতলা মোড়ে যে অটোগুলো দাঁড়িয়ে থাকে, আপনার যত প্রয়োজন হোক, আপনার যত জরুরি প্রয়োজন মনে করেন না কেন, আপনারা যেতে পারবেন। আপনাদের অনেক গাড়ি আমরা দেখি যে আপনাদের শুধু প্রশাসনিক অনেক দপ্তর রয়েছে, সবগুলো দপ্তরের গাড়িগুলো স্যার এরকম ভাবে হাঁটিয়ে থাকে স্যার। আরেকটা পয়েন্ট স্যার, যে সরকারি ওয়েবসাইট রয়েছে স্যার, সরকারি দপ্তরে অনেক ওয়েবসাইট, আমরা তথ্য প্রয়োজনে আমরা আপনাদের বিভিন্ন দপ্তরে ফোন করে থাকি। যদি স্যার এটা করা যায় যে প্রত্যেক সরকারি দপ্তরে যতগুলো ওয়েবসাইট রয়েছে, আপনাদের প্রতিনিয়ত কার্যক্রম যেগুলো প্রচার করা ওয়েবসাইটে আপনারা যদি প্রচার করেন আপনাদের প্রত্যেকটা দপ্তর থেকে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়ে থাকে। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। স্যার, আমার মনে হয় যে আমরা একটু সম্ভাবনার কথা বলি, মানে সমস্যা মোটামুটি বের হয়ে আসছে যে সম্ভাবনা, যে আমরা আসলে ভুরুঙ্গামাটিকে কিভাবে পরিচিত করতে পারি। স্যার, আমি একটা কথা বলে ভুলে গেছিলাম যে ওই ব্রিজ দিয়ে যে পারাপার নৌকা দিয়ে যে পারাপারটা হয়, সেখানে বর্তমানে মোটরসাইকেল হচ্ছে 20 টাকা, আর মোটরসাইকেল যে লোক থাকবে তার জন্য 10 টাকা, টোটাল 30 টাকা। যদি আমি জানি না যেটা উপজেলা থেকে নির্ধারণ করা হয়েছে কিনা, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এটা আবার রাত 10টা বা 11টা পারবো না, এটা অতিরিক্ত হচ্ছে। ধন্যবাদ স্যার। আমি কিছু কথা বলতে চাই, এটি হচ্ছে মাদক নিয়ে। আমাদের ভ্রমণবাড়ি উপজেলা 3 পাশে কিন্তু সীমান্ত, তো আমরা যতটুকু জানি যে এটা আসলে মাদকের একটা স্বর্গরাজ্য। এই উপজেলাতে মানে নিউজ গুলাই বেশি হয়েছে মাদকের, যেটা যে যতটুকু মাদকটা মানে আপনার পুলিশে ধরে কিংবা হচ্ছে বিজেপি যেটা ধরে, আমি মনে করি যে এটা শতকরা 5% হবে, এটা ধরতে পারে। আমার বাড়ি বাংলাদেশের শেষ প্রান্তে, শেষ বাড়িটা আমার বাড়ি ওই পাশে ভারত সীমান্ত, যেটি বিল আছে মূলত। তো আমাদের এলাকায় যারা মাদক ব্যবসা করে, মাঝে মধ্যে রাতে দেখা যায় যে তারা বস্তা লোড করে গাঁজা নিয়ে আসে। তো আমরা আতঙ্কে থাকে এটাই, আমরা যদি এটা নিয়ে প্রতিবাদ করতে যাই, পরবর্তীতে তারাই আমাদেরকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়, যেটি আমাদের পরিবারের হুমকির মুখে পড়ে আমরা। এমনকি হচ্ছে সীমান্তবর্তী আমাদের একটি বাসজানি উচ্চ বিদ্যালয় আছে, যেখানে আমি কয়েকদিন গিয়েছি। দিনের বেলা ওইখানে স্কুল বন্ধ থাকলে ওইখানকার যে স্থানীয় যে ছেলেগুলো আছে মূলত, সেখানেও প্লেনে বসে মাদক সেবন করে। আর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে এরকম ছেলেরা কিন্তু মাদক সেবন করে। এটা যদি স্যারেরা এখন যদি কোনোভাবে সিস্টেমে যদি বন্ধ করা না যায়, কিছুদিন পর হয়তো বা এই জাতির যে সন্তানগুলি আছে সবগুলি মাদকের নেশায় আসক্ত হয়ে যাবে। আশা করি আপনি এইসব বিষয়ে একটু দেখবেন, কোনো পদক্ষেপ নেবেন। ধন্যবাদ। আমি কিছু কথা বলতে যাচ্ছি স্যার, মানে রিপিটেশন না হলে ভালো, যেমন মাদক নিয়ে অনেকটা শুনলাম। আমি বলতে চাচ্ছি যে বাল্যবিয়ে, এই বাল্যবিয়েতে আমাদের এখানে আমি অনেককে দেখেছি যে ক্লাস 6-এ পড়ে তাদেরকে বাধ্যতামূলক বিয়ে দিতে হচ্ছে। আমাদের ইউনিয়ন চেয়ারম্যান উনি উপস্থিত থেকে দিয়ে দিচ্ছেন। কারণটা হলো কি, ওনারা ছেলেরা ভয় দেখাচ্ছে যে আমার পাশের অমুক মারা গেছে, তুমি যদি আমাকে বিয়ে না দাও তাহলে আমারও মৃত্যু এরকম করে হবে। তা আমি একসময় ইউনিয়ন পরিষদের সদস্য উন্নয়ন কমিটিতে আছি, আমি বলছিলাম যে সম্ভবত যখন মানুষের রুহ সৃষ্টি করছে তখন হয়তো বা এই ছেলেটার রুহ ইয়ে কি করে বলছেন যে রুহটা বোধহয় একসঙ্গে হয়তো বয়স বেশি হয়েছে, এই কারণে বিয়ে হচ্ছে। স্যার আর কথা আমি মাদকের সঙ্গে বলতেছি, যারা মাদক গ্রহণ করে তাদের কিন্তু বাল্য বিবাহটা বেশি হচ্ছে। স্যার এই বিষয়ে আমি শেষ করছি যে স্কুলগুলো অন্তত প্রত্যেকটা স্কুলের দিকে একটু সতর্ক রাখবেন স্যার। এই স্কুলগুলোর মধ্যে বেশি এই ঘটনা ঘটছে। ধন্যবাদ সকলকে। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে শুনলাম বেশ কিছু সমস্যার কথা। আসলে মাদক, বাল্য বিবাহ, তারপরে ট্রাফিক ব্যবস্থাপনা, তারপরে ব্রিজ অতিক্রম করার যে অতিরিক্ত ভাড়া দেয়, বা সেখানে যে একটা সাধারণ জনগণের যে একটা হয়রানি হচ্ছে, যে একটু রাত হয়ে গেলে সমস্যা হচ্ছে। তো এই জিনিসগুলো আমি নোট নিয়েছি, আমার মতো করে আমি লিখেছি। আর বেশ কিছু সম্ভাবনার কথাও আপনারা শেয়ার করেছেন। আসলে এই এত সুন্দর একটা মানে প্রকৃতির অপার সৌন্দর্য আছে ভুরুঙ্গামাটিতে। আমি আজকে সোনাহাট ডিগ্রি কলেজে গিয়েছিলাম এইচএসসি পরীক্ষার
সেন্টার ভিজিটে। তো পর্যটন একটা বড় সম্ভাবনা বলে আমার মনে হয়েছে। বিশেষ করে যে ব্রিজটা এখন নির্মাণাধীন আছে ওইটা আমি বেশ কয়েক জায়গা থেকে জানলাম যে বোধহয় আর বছর খানিক লাগবে। সাধারণত এরকম প্রবাহমান নদীর সাথে যখন ব্রিজ হয় তখন তার আশেপাশে একটা মানে রিসোর্ট বা পর্যটন স্পট হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়, সেটা একটা সম্ভাবনা। আর যেটা সমস্যা, যেটা সবচেয়ে ভয়াবহ সমস্যা আপনাদের কথা থেকে যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে মাদক। কারণ অত্র উপজেলার 3 দিকে যেহেতু সীমান্ত থাকলে সেখানে মাদকের বিভিন্নভাবে মাদকের অনুপ্রবেশ ঘটার একটা সুযোগ থাকে। তো মাদক নিয়ে যেহেতু আমি আজকে জানলাম, আমি মাদক নিয়ে একটু আরেকটু ফার্দার জানবো যে এখানে জেলা নার্কোটিক্স তাদের ভূমিকা, প্লাস হচ্ছে সীমান্তে যে আমাদের বিজিবি আছে, তার সাথে সাথে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের সাথে আমি বলবো যে মাদক নিয়ে উপজেলার একটা টাস্কফোর্স কমিটি থাকে। তো আমি সেই টাস্কফোর্স কমিটির কার্যক্রম সম্পর্কে একটু জানার চেষ্টা করবো যে এইটা পূর্বে কি হয়েছে। আর আপনাদের কাছ থেকে বেশ কিছু স্পটের কথা জানলাম। তো মাদক নিয়ে একটা স্পেশাল কার্যক্রম আমাদের থাকবে, তখন আপনাদের কাছ থেকে তথ্য চাইবো, তখন আপনারা সহযোগিতা করবেন। এছাড়া শিক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো আপনারা বলেছেন যে প্রাথমিক স্কুলে শিক্ষক সময়মতো উপস্থিত থাকে না, এটা একটু যাচাই করতে হবে আর কি। যে প্রাথমিক স্কুলগুলো সাধারণত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়, তিনি আর কি উপজেলা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মনিটরিং এর একজন ফ্রন্টলাইনার ব্যক্তি। তো এখানে তো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় আছেন বোধহয় কর্মরত, তার সাথে আমি আলাদা করে বলবো। আমি আপনাদের কথাগুলো আমি নোট নিয়েছি, কোনটার ক্ষেত্রে কি করণীয় এটা আমাকে একটু করণীয় নির্ধারণ করতে হবে, একটা পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আর বেশ কিছু কথা আপনারা বলেছেন, মোটামুটি সবই আমি নোট নিয়েছি। পলিটেকনিক স্কুলের কথা, আর এখানে ফায়ার সার্ভিস স্টেশন নেই। ফায়ার সার্ভিস স্টেশনটা দেখি আজকে তো ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য আমরা জেলা কোঅর্ডিনেশন মিটিং এ উপস্থিত থাকি নাই। এটা আমরা হয়তো আগামী জেলা উন্নয়ন সমন্বয় সভায় আমি এই আজকের আপনাদের এই ডিসকাশন থেকে আমি বেশ কিছু প্রস্তাব নিয়ে আমি জেলায় একটু কথা বলবো। আর এটা আসলে মানে নতুন করে কিছু করতে গেলে একটু বেশ কয়েকটা দপ্তরের সংশ্লিষ্টতা থাকলে একটু পত্র যোগাযোগ করতে হয়। তো আমি চেষ্টা করবো, আজকে প্রথম দিনে আমি অনেক কিছু জানলাম, এটা খুবই ভালো হলো আমার জন্য। আমি আশা করি এটা আমার আগামী কর্মকালের মধ্যে আমার একটু প্ল্যান ফুলি আগানোর ক্ষেত্রে খুবই সহায়ক হবে। আর স্যার আমি আর একটু বলতে চাচ্ছি স্যার, সেরকম হলে এটা তো নিকটবর্তী ফায়ার স্টেশন কি নাগেশ্বরীতে আছে? এখন আমার একটা ইমার্জেন্সি হলে নাগেশ্বরী থেকে আসতে হবে, রোড তো একই। আচ্ছা ঠিক আছে। আর অনেকে আসলে কথা বলতে থাকলে অনেক বলার বিষয় আসে, আশা করি সামনে আমরা আরো বসার চেষ্টা করব। আর মোটামুটি একটা ধারণা পেলাম আর কি।